ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা, জানালো ইসি। পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের মূল লক্ষ্য, সে অনুযায়ী কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার, জানালেন প্রেস সচিব। নির্বাচনের সময় ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, মন্তব্য রিজভির। নিরপেক্ষ ভোট আয়োজনের সহযোগিতার আশ্বাস। এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। 13ই আগস্ট শুরু হবে আসামি পক্ষের শুনানি। শুভ সকাল, স্বাগত এশিয়ান নিউজে। দর্শক এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। গতকাল নবম কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান। নির্বাচন কমিশনার বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। আজকের মিটিংয়ে সেটাই উপস্থাপন করা হয়েছে। তিনি জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এছাড়া 31 অক্টোবর পর্যন্ত 18 বছর বয়সী সবাই ভোট দিতে পারবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ে প্রথম ও প্রধান কাজ হল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। গতকাল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূস সে লক্ষ্যে সবাইকে কাজ করার নির্দেশ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের আমলে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয় নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল 10:30টায় উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে মূল কেন্দ্রবিন্দু ছিল নির্বাচন ও সংস্কার বিষয়। এছাড়াও আলোচনা হয় জুলাই শহীদদের নিয়ে। পরে বৈঠকের বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন প্রেস সচিব শফিকুল আলম। তুলে ধরেন ক্যাবিনেট বৈঠকের আলোচনা। 8 আগস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। 5 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, এখন সরকারের প্রধান দায়িত্ব অবাধ ও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন, কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে দাবি করে শফিকুল আলম বলেন, সংস্কার কমিশনের 121টি সুপারিশের মধ্যে এখন পর্যন্ত 16টি বাস্তবায়ন করা হয়েছে। তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে, 16টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, 85টি বাস্তবায়ন হচ্ছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এ সময় এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে রিজভী বলেন, ফ্যাসিবাদের আন্দোলনে যারা ভূমিকায় ছিলেন তাদের কাছে ষড়যন্ত্র এবং লুকোচুরি আশা করে না। কাউসার আহমেদের রিপোর্ট।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন আমরা বিএনপি পরিবার। এই ধারাবাহিকতায় মাইলস্টোনে নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা, একই সঙ্গে নিহতের ছেলে আব্দুল্লাহর পড়ালেখার দায়িত্ব নেন তারেক রহমান। এই পরিবারটি যখন কেউ দেখছিলেন না, তখন জনাব তারেক রহমান আমাদের পাঠিয়েছেন। আজকে এখানে আমরা এসেছি। পরে সাংবাদিকদের প্রশ্ন জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আশা করে। কোন ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চক্রান্তের দিন শেষ হয়ে যাবে। যত বেশি আমরা জবাবদিহিতামূলক কর্মকাণ্ড করতে পারব, জবাবদিহিতামূলক সরকার হবে, ততই ষড়যন্ত্র অপস্ত্রিয়মান হবে, ততই স্বচ্ছতা বাড়বে। এনসিপির নেতাদের কক্সবাজার ভ্রমণ ইস্যুতে বলেন, তারা যে কোনো জায়গায় যেতেই পারে, কিন্তু সে বিষয়ে নিয়ে লুকোচুরির কিছু নেই। আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে, আমরা যেতেই পারি, অসুবিধা কিছু নেই। সেখানে যদি কোনো কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হওয়ার যদি প্রোগ্রাম থাকে, সেটা হতেই পারে। কিন্তু মানুষের সংশয় হচ্ছে, সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন। রিজভী বলেন, সামনের দিনে জনগণ দেশে এমন শাসন ব্যবস্থা দেখতে চায় যেখানে সরকারের প্রতি ক্ষেত্রে জবাবদিহিতা থাকে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় স্বার্থে সব দল এক জায়গায় বসার পরিবেশ সৃষ্টিতে কাজ করছে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গতকাল দুপুরে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দক্ষিণ বা উত্তরপন্থী নয় বিএনপি গণমানুষের দল। রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই যেন এক জায়গায় বসতে পারে সেরকম পরিবেশ সৃষ্টি করতে কাজ করছে বিএনপি। এজন্য সব পন্থার সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা একটা গণমানুষের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে করি, এবং সেই হিসাবে আমরা সকল মানুষের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করতে চাই, এবং এই দেশের রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে চাই, যাতে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ফিলোসফিক মতপার্থক্য থাকলেও সবাই যাতে জাতীয় স্বার্থে এক জায়গায় বসতে পারি, সেরকম একটা এনভায়রনমেন্ট, একটা আবহাওয়া আমরা সৃষ্টি করতে চাই, পরিবেশ সৃষ্টি করতে চাই, যার লক্ষ্যে আমরা সকল পন্থার সাথে আলোচনা করছি। রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলার তদন্ত প্রতিবেদন বাছাই শেষে ট্রাইব্যুনাল দাখিল করেছেন প্রসিকিউশন। এছাড়া আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। আগামী 13 আগস্ট শুরু হবে আসামি পক্ষের শুনানি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যদের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মৌলভীবাজার শহরে ফয়জুল রহমান রুবেল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে শহরের শমশের নগর রোডে তার ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। ফয়জুল রহমান রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন রুবেল। এ সময় দুর্বৃত্ত রুবেলকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরপুরের জিনাইগাতিতে কাভার্ড ভ্যান এবং বাসের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে প্রায় 15 যাত্রী। উপজেলার খৈলকুড়ায় শেরপুর জিনাইগাতি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নোয়াখালীর সেনবাগে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে 40টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সেনবাগ উপজেলার হাজিহাট বাজারে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন থেকে দখলদাররা হাজিরহাট এলাকায় অবৈধভাবে খালটি দখল করে দোকানপাট ও খালে বাঁধ দিয়ে চলাচলের রাস্তা নির্মাণ করে। এতে টানা বর্ষণে পুরো উপজেলা জুড়ে জলবদ্ধতা দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই উচ্ছেদের অভিযান পরিচালনা করে খালটি দখলমুক্ত করা হয়। চাঁদপুরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হুদা বলেন, বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন 2024-এর গণ অভ্যুত্থান। সেদিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী হাসিনা সরকার পালাতে বাধ্য হয়। ফ্যাসিস্ট সরকারের পতনের 1 বছর পূর্তি উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিজয় মিছিলে তিনি একথা বলেন। উপজেলা সেঙ্গারচর পৌর এলাকার ঠাকুরচর মোড় থেকে এই বিজয় মিছিল শুরু হয়। মিছিলে মতলব উত্তর উপজেলা বিএনপি, সেঙ্গারচর পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুলের নেতৃত্বে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি হয়েছে। উপজেলা ভুলতা গোলাকান্দাল এলাকায় এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা সাব্বির আহমেদ দীপু, জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের ২৫০০ জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার। উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু, ফতেহপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ সহ অনেকে। নোয়াখালীতে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও গণ অভ্যুত্থানে গণহত্যার বিচারের দাবি ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সমাবেশ ও র্যালি হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলর সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। উপস্থিত ছিলেন আনোয়ারুল হক কামাল, মোতাহের হোসেন মানিক সহ অন্যান্যরা। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালি হয়েছে। র্যালিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামিমা বরকত লাখি সহ অনেকে। সাভারে টানা বৃষ্টিতে সড়কে জলবদ্ধতায় দুর্ভোগ নিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। তাই ক্ষতিগ্রস্ত মানুষের ভোগান্তি কমাতে পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। উত্তর জামসিং এলাকায় পানিবন্দী প্রায় অর্ধশত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শকুরজান জিন্নত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, সাবেক শিক্ষা অফিসার দেওয়ান আক্কাস আলী, প্রধান শিক্ষক মোহাম্মদ নওশের আলী, পৌর ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি হজরত আলী, পৌর বিএনপি নেতা খান মজলিস বাবু সহ আরও অনেকে। সরকারের নির্ধারণ করা খাজনার চেয়ে অতিরিক্ত হারে খাজনা আদায়ের অভিযোগ উঠেছে পাবনা আমিনপুর থানাধীন শ্যামগঞ্জ হাটের ইজারাদারের বিরুদ্ধে।
এতে ভোগান্তিতে শিকার হচ্ছেন হাটে আসা বিক্রেতারা। স্থানীয়রা জানান, এভাবে চলতে থাকলে হয়তো একসময় আর কোনো ক্রেতা বিক্রেতারাই কেউই আসবে না হাটে। ব্যবসায়ীদের অভিযোগ, কোন সময় খাজনা একটু কম নেওয়ার কথা বললেও বিভিন্ন প্রকার হুমকির শিকার হতে হয় তাদের। সংবাদ সংগ্রহের সময় ইজারাদারদের লোকজন এসে সাংবাদিকদের ওপর চড়াও হয় তারা। আমাদের খাজনা নেয় 400 টাকা দোকান প্রতি, আমরা বাঁচতেছি না। আমার খাজনা ছিল আগে 60 টাকা, এবার এরা এসে আমার খাজনা করছে 100। এত টাকা খাজনা দিয়ে আমরা হাটে মাল বিক্রি করে আমরা কোনো প্রফিট আসে। এবার চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রামে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উত্তরের সাতকানিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাফর আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রাজীব জাফর চৌধুরী এবং আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয়ক পরিষদের উদ্যোগে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ হয়েছে। নগরীর হোটেলে সৈকতে সমাবেশ প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি এম.এ. বাতেন সহ সভাপতি কফিন উদ্দিন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স সহ অনেকে। চট্টগ্রামের জামাল খানে আম্বিয়া সেরিন নামে অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দারা অগ্নি ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টিম ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ বিষয়ে ফ্ল্যাট মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি মঈনুদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে জানাবো বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা জানালো ইসি। পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। সুষ্ঠু নির্বাচন আয়োজনই সরকারের মূল লক্ষ্য, সে অনুযায়ী কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার, জানালেন প্রেস সচিব। নির্বাচনের সময় ঘোষণা জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, মন্তব্য রিজভির। নিরপেক্ষ ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস। এবং আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষ। ১৩ই আগস্ট শুরু হবে আসামি পক্ষের শুনানি। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।